বাট আই উড প্রেফার যে আপনারা এই ধরনের ইংলিশ কন্টেন্ট দেখেন বেশি বেশি, ঠিক আছে, কথা বোঝার চেষ্টা করেন, লার্ন করার চেষ্টা করেন অ্যান্ড এভরিথিং। তাহলে দেখবেন যে আপনাদের আসলে ডেইলি লাইফে আরও বেশি দক্ষতা বাড়বে। আমাদের এখন দেখা যাচ্ছে আসলে মানে হাতে কোড লেখা নাই বললেই চলে, সত্যি কথা বলতে যেটা। আমাদের হয়তো 1-2% কোড এখন আমরা হাতে লিখতেছি, বাট মোস্ট অফ দ্য টাইম সব কোডই এখন এআই জেনারেটেড। আগে সিনিয়র ডেভেলপাররা রিসোর্স ম্যানেজ করতো, তারপর রিকোয়ারমেন্টগুলো ইঞ্জিনিয়ারিং করতো, তারা এখন কোড লেখা শুরু করছে। অ্যান্ড যেটা বলতেছিলাম যে আমার ক্ষেত্রে অবশ্যই আসলে কার্সার সবসময় আমার মেইন টুল। আমার বাসার একটা কার্সার $20 সাবস্ক্রিপশন আছে, অ্যান্ড আমার অফিসে একটা শেয়ার সাবস্ক্রিপশন আছে। আমরা দুজন কলিগ ইউজ করি একসাথে। সো আমার 2টা কার্সার সাবস্ক্রিপশন। আর অন টপ অফ দ্যাট আমার একটা শুধুমাত্র ফ্রেমওয়ার্ক শিখে ইজ ভেরি ডিফিকাল্ট। আর যদি শুধু আপনি ফ্রেমওয়ার্ক শিখতে চান তাহলে স্পেশালাইজেশন অর্জন করতে হবে। জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং বা বেসিক আমি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে একটা বেসিক অ্যাপ্লিকেশন ডিজাইন করতে পারি, সেটা হবে না। আপনার জাস্ট বৃষ্টি হয়েছে একটু আগে, রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাজ ইউজুয়াল বসুন্ধরার মধ্যে আনাচে কানাচে সব জায়গাতে এরকম পানি আটকে থাকে। অ্যান্ড আই রিয়েলি হোপ যাতে যেতে যেতে বৃষ্টি না শুরু হয়ে যায়, তাহলে একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে যাব। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ইদানিং একটু কমই দেখা হচ্ছে, ভিডিও একটু কম বানাচ্ছি কারণ কাজের মধ্যে ব্যস্ততা অ্যান্ড সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে একটু ভিডিও তৈরি কম করছি। সো আজকে আপনাদের সামনে কিছু টপিক নিয়ে ডিসকাস করব অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট ধরে চলেন, কিছু কথা বলি, কারণ আপনারা রিসেন্টলি অনেক কমেন্ট করেন বা কমেন্ট করেছেন এবং সব কমেন্টের আসলে রিপ্লাই দেওয়া হয় না। সো ফার্স্ট একটা কথা যেটা দেখলাম কমেন্টসে, সেটা হচ্ছে যে স্পোকেন ইংলিশের কথা, যে ভাই কীভাবে আমি মানে স্পোকেন ইংলিশের দক্ষতা অর্জন করতে পারি বা ইংলিশ লার্ন করতে পারি সেই ব্যাপারে জানতে চাচ্ছেন। আচ্ছা, অ্যান্ড আমার কীভাবে আসলে দক্ষতা এসেছে বা আমি কীভাবে ইংলিশ ইউজ করেছি বা কীভাবে লার্ন করেছি সেই জিনিসটা আর কি জানতে চেয়েছেন। সো আমার ক্ষেত্রে ব্যাপারটা খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড। আমি কখনও ওই যে একাডেমিক লাইফ থেকে, যে আমরা যখন মফস্বলে থাকি বা গ্রাম অঞ্চলে অনেকে যারা থাকে তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে আসলে হয় খুবই স্ট্রিক্ট রুলসের মাধ্যমে, রেগুলেশনস বা প্রোটোকলস বা ইংলিশ টিচার, গ্রামার অ্যান্ড এভরিথিং, তাই না? যেটা আমার ক্ষেত্রে কখনোই সত্যি ছিল না। আমি ইংলিশ কখনো গ্রামার থেকে শিখি নাই। আমার মেইন ড্রাইভিং ফোর্স ছিল হচ্ছে যে ইংলিশ মুভিজ, ইংলিশ কার্টুনস, টিভি সিরিজ অ্যাটসেট্রা। আমি কখনো আসলে ওই যে রুলস থেকে ইংলিশ বলাটা প্রেফার করি না, কারণ পার্সোনালি দিস ইজ সামথিং দ্যাট আই ডোন্ট লাইক অ্যান্ড আই প্রেফার টু ইগনোর দিস মোস্ট অফ দ্য টাইম। সো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি মানে স্পোকেন ইংলিশটা সবসময় এই ধরনের নেটিভ মিডিয়া, অর্থাৎ আপনি একটা ইংলিশ হচ্ছে যে কার্টুন দেখতেছেন বা মুভি দেখতেছেন, সেইখান থেকে যদি আপনি শিখেন, এটা আমার কাছে মনে হয় যে এটা আপনার রিয়েল লাইফে এটা ইউজ কেস আরও ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। তা না হলে ওই গ্রামার দেখে, রুলস দেখে আসলে মোস্ট অফ দ্য টাইম অনেক কিছু করা পসিবল হয় না। হ্যাঁ, বাট তার মানে এই না যে গ্রামার শেখা দরকার নেই, কারণ গ্রামার শেখা অবশ্যই দরকার আছে আমাদের লাইফে, মানে স্টুডেন্ট লাইফে, যে কলেজ লাইফে, স্কুল লাইফে তো আমাদের আসলে এক্সামস হয়। সো এক্সামসের জন্য তো অবশ্যই আমাদের এই গ্রামার্স অ্যান্ড এভরিথিংয়ের দরকারই আছে, তাই না? কিন্তু আমার ক্ষেত্রে দেখা গিয়েছে যে মোস্ট অফ দ্য টাইম আসলে আমি মানে কখনোই ওইটার প্রতি ফোকাস করি নাই। এছাড়া বর্তমানে আপনারা দেখতে পারেন স্পোকেন ইংলিশ বলেন বা ইংলিশের ক্ষেত্রে আপনাদের আসলে অনেক মিডিয়াম আছে, অনেক প্ল্যাটফর্ম আছে বা অনেক টিউটর্স আছে, সেখান থেকে আপনারা লার্ন করতে পারেন। অনলাইন অনেক ধরনের টিউটোরিয়ালস আছে, আপনারা ইউটিউব থেকে অনেক কিছু সার্চ করতে পারেন। বাট আই উড প্রেফার যে আপনারা এই ধরনের ইংলিশ কন্টেন্ট দেখেন বেশি বেশি, ঠিক আছে, কথা বোঝার চেষ্টা করেন, লার্ন করার চেষ্টা করেন অ্যান্ড এভরিথিং। তাহলে দেখবেন যে আপনাদের আসলে ডেইলি লাইফে আরও বেশি দক্ষতা বাড়বে। জাস্ট বইয়ের গণ্ডি থেকে বের হয়ে অ্যাকচুয়াল ইংলিশের প্রতি ফোকাস করলে আই থিঙ্ক আরও বেটার। আচ্ছা,
সেকেন্ড একটা ব্যাপার দেখলাম, সেটা হচ্ছে যে একজন করে মানে বলেছেন আর কি, মতামত দিয়েছেন যে ভাইয়া আরও বেশি এডুকেশনাল বা কন্টেন্ট তৈরি করেন, টিউটোরিয়াল বেসড। যেমন আমি গত একটা ভিডিওতে আর কি গিট নিয়ে কথা বলেছিলাম অ্যান্ড ইন্ডাস্ট্রিতে কীভাবে গিট ইমপ্লিমেন্টেশন হয়। হ্যাঁ, অ্যান্ড দ্যাট ভিডিও ওয়াজ নট ফর এভরিবাডি। এটা কিন্তু আমি জানতাম যে এই ভিডিওটা আসলে সবার জন্য না, কারণ এই ভিডিওতে আমি খুবই স্পেসিফিক কিছু কথা বা স্পেসিফিক কিছু প্রসেস নিয়ে কথা বলবো, যেটা আসলে সাধারণ জনগণের সবার জন্য আসলে অ্যাপ্লিকেবল হবে না। সো ইয়েস, অনেকেই কানেক্ট করতে পেরেছেন ব্যাপারটার সাথে, কারণ সবাই তো আসলে আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আসে না, বাট স্টিল আমার ভিডিও দেখে। অনেক স্টুডেন্টস আছে বাট স্টিল আমার ভিডিও দেখে। তাদের জন্য এই ধরনের কন্টেন্টগুলো একটু ইরিলেভেন্ট, কারণ তারা তো আসলে আর এই অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রি নর্মস এখনই বুঝবে না বা বুঝে না। তারা হয়তো বুঝবে যখন পড়াশোনা করবে তখন। সো তাদের জন্য এই ভিডিওগুলো একটু ইরিলেভেন্ট, বাট অনেকে এটা মানে বলতেছেন যে ভাই এই ধরনের কন্টেন্ট আরও দিলে ভালো। সো ইয়েস, আমি যদিও এটার অডিয়েন্স কম, বাট আমি চেষ্টা করব একটু অ্যাকচুয়াল রিয়েল লাইফ মানে ইউজ কেস নিয়ে কথা বলার জন্য এই ধরনের ইন্ডাস্ট্রির। সো তারই পরিপ্রেক্ষিতে আমি আরেকটা ভিডিও দিব যেটাতে আসলে যে সিআইসিডি প্রসেস নিয়েও কথা বলবো। সো এটার অলরেডি কিছু পার্ট আমি অলরেডি রেডি করে রেখেছি। সো এটা হোপফুলি আপনারা এই ভিডিওটা যখন দেখতেছেন তখন ওই ভিডিওটা দেখে ফেলছেন। সো অবশ্যই সফটওয়্যার ইন্ডাস্ট্রি কীভাবে গিট অ্যান্ড গিট প্রসেসেসগুলো বা সিআইসিডি পাইপলাইন্সগুলো কীভাবে ইউজ করে সেটা যদি জানতে চান, তাহলে অবশ্যই উপরের দেওয়ার লিঙ্কে, এখন আপনারা উপরে রাইট সাইডে দেখতে পাচ্ছেন আপনাদের, সেখানে ক্লিক করবেন। এই জায়গাটাতে সবসময় একটু জ্যাম লেগেই থাকে এই যে বাসগুলোর কারণে। দেখেন বাসগুলোর কী অবস্থা। এটা কিন্তু স্টপেজে উচিত সবার সিকুয়েন্সিয়ালি লাইনে দাঁড়ানো, বাট সেটা আসলে বাংলাদেশ তো এটা কখনো পসিবল না। ওকে, সো চলুন মুভিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট কোয়েশ্চেন। অনেকে রিমোট বিদেশে জবের ব্যাপারে কথা বলতেছেন। সো আমার রিমোট জব নিয়ে আর কি ভিডিও আছে একটা দুইটা, আমি লিঙ্ক দিয়ে দিব উপরে অ্যান্ড ডেসক্রিপশনে। আপনারা চাইলে সেই ভিডিওতে আরও ডিটেলসে দেখতে পারেন। কিন্তু যেটা ট্রু সেটা হচ্ছে যে আসলে এখন ইন্ডাস্ট্রির কাইন্ড অফ একটা মানে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন জিনিসটা আরও অনেক বেশি কম্পিটিটিভ ভাই। এই জন্য আপনাদেরকে নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করতে হবে, যেহেতু স্পেসটা অনেক বেশি কম্পিটিটিভ অ্যান্ড অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। সো আপনাদের স্কিলগুলো, কোর্স স্ট্রেংথগুলো এভাবে বিল্ড করবেন অ্যান্ড স্পেশালাইজেশন করাটা ভালো আমার মতে এখন, ঠিক আছে। স্পেশালাইজড ফর .NET বা আপনি জাভা স্প্রিং ডেভেলপার, যেখানে আপনি জাভার সমস্ত টেকনোলজি খুব ভালোভাবে জানেন, বা দেখা যাচ্ছে যে আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, যেখানে আপনি মোবাইলের অনেক ফ্রেমওয়ার্কস, অনেক টেকনোলজিস খুব ভালোভাবে জানেন। এটা করলে আই থিঙ্ক বেটার হবে, কারণ সেক্ষেত্রে আসলে মানে আপনার মনে হয়, আমার এটা ধারণা যে সেক্ষেত্রে আপনার ডিমান্ডটা একটু বাড়বে, রাদার দেন জাস্ট আপনি জাস্ট ওয়েব ডেভেলপমেন্ট করে যদি আর কি মার্কেটে আসতে চান। আর হ্যাঁ, অবশ্যই এআই স্পেসের ডিমান্ড কিন্তু বাড়বে, এটা আপনাদের মনে রাখতে হবে। সো আপনাদেরকে অবশ্যই এআই স্কিলসগুলো অনেক বেশি ভালোভাবে ডেভেলপ করার চেষ্টা করতে হবে বর্তমানে, এবং এজেন্টিক এআইগুলো কীভাবে ইউজ করেন সেগুলো নিয়েও ফোকাস করবেন। নেক্সট আরেকটা ব্যাপার, সেটা আসলে যে আপনাদেরকে জানাই রাখি যে আমাদের কিন্তু আসলে ডেইলি লাইফে অ্যাকচুয়াল ফিজিক্যালি হাতে কোড লেখার অ্যামাউন্ট আসলে আরও কমে গেছে। আমাদের এখন দেখা যাচ্ছে আসলে মানে হাতে কোড লেখা নাই বললেই চলে, সত্যি কথা বলতে। যেটা আমাদের হয়তো 1 to 2% কোড এখন আমরা হাতে লিখতেছি, বাট মোস্ট অফ দ্য টাইম সব কোডই এখন এআই জেনারেটেড। মোস্ট অফ দ্য টাইম আমার ক্ষেত্রে আমার গো টু মানে চয়েস অফ এআই টুলস হচ্ছে যে কার্সার। আগে দেখা যাচ্ছে যে এখন একটা সিনিয়র ডেভেলপাররা কী করতো, আগে সিনিয়র ডেভেলপাররা রিসোর্স ম্যানেজ করতো, তারপর রিকোয়ারমেন্টগুলো ইঞ্জিনিয়ারিং করতো, তারা এখন কোড লেখা শুরু করছে সিনিয়ররা, ঠিক আছে। আর্কিটেক্ট মানুষজনরা এখন কোড লিখতেছে, এবং তারা অনেক বেশি বেশি কোড লিখতেছে অ্যাকচুয়ালি, কারণ তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন আসলে মানে অনেক ক্ষেত্রে সুবিধা হয়েছে এআই আসার কারণে। কারণ আগে একটা সিনিয়র রিসোর্স দেখা যাচ্ছে সে সারাদিন মানে হিউম্যান ম্যানেজ করতো, তারপরে ক্লায়েন্ট ম্যানেজ করতো, তাই না, এই ধরনের জিনিসগুলো করতো, রিকোয়ারমেন্টসগুলোকে ইঞ্জিনিয়ারিং করতো বা বটলনেকগুলোকে রিজলভ করতো। তাদের মধ্যে এখন দেখা গেছে এআইয়ের কারণে তাদের মোস্ট অফ দ্য কাজ আসলে অন্য কিছুতে এজেন্ট ডেলিগেট করে দিতে পারছে। তারা লেটসে কোনো একটা পিচ ডেক ক্রিয়েট করবে বা কোনো একটা আর্কিটেকচারাল ডকুমেন্টেশন ক্রিয়েট করবে, তারা বেসিক্যালি ওইটা এআই দিয়ে করে ফেলতেছে। সো দেখা যাচ্ছে 1-2 দিনের কাজ
তার 1 ঘন্টায় শেষ। তখন তারা কী করবে? তখন তারা কোড লিখতেছে। অ্যান্ড যেটা বলতেছিলাম যে আমার ক্ষেত্রে অবশ্যই আসলে কার্সার সবসময় আমার মেইন টুল। আমার বাসার একটা কার্সার $20 সাবস্ক্রিপশন আছে, অ্যান্ড আমার অফিসে একটা শেয়ার সাবস্ক্রিপশন আছে। আমরা দুজন কলিগ ইউজ করি একসাথে। সো আমার 2টা কার্সার সাবস্ক্রিপশন। আর অন টপ অফ দ্যাট আমার একটা ChatGPT Go সাবস্ক্রিপশন আছে $7। সো ওইটা ইউজ করি। অ্যান্ড এই 2টা হচ্ছে আমার আসলে মানে এই 3টা অ্যাকচুয়ালি আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন, যেটা আমার ডেইলি লাইফে ইউজ করা হয়। সো দ্যাট ইজ প্রিটি মাচ ইনাফ, এবং এটা দিয়ে আমার হয়ে যাচ্ছে। সো আমার কত 20, আর ওখানে হচ্ছে $10, $30, $37, মানে ধরেন $40 মতো আমার এআইয়ের পিছনে প্রত্যেক মাসে খরচ আছে। অ্যান্ড এটা দিয়ে আমার ডেইলি লাইফে আছে $40 হইলেও মোর দ্যান 40%, 400% বলতে পারি অ্যাকচুয়ালি, মোর দ্যান 400% ইফিসিয়েন্সি চলে আসছে আসলে কোডিংয়ের ক্ষেত্রে। আর এখন কোনো কিছুই আসলে আর বাধা নাই, কোনো কোডিংয়ের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ না। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রিটি মাচ ইট। সো আর আমাদের সিনিয়রদের ক্ষেত্রে অনেকে অনেক কিছু ইউজ করে। অনেকে ইউজ করে আপনার কোডেক্স, আমাদের আর্কিটেক্ট ইউজ করে কোডেক্স। তারপরে অনেকে ইউজ করে ক্লড কোড, যেমন আমাদের লিডরা ইউজ করে ক্লড কোড। সো এই তো আর কি, মানে এক একজনের এক রকম টুলের প্রেফারেন্স আছে। আমার ক্লড কোডের মধ্যে আবার মানে কোওয়ার্ক নামে এক ধরনের টুল আছে ক্লডের। সো সেটা দিয়ে আবার অনেক ধরনের ডকুমেন্টস অ্যান্ড স্লাইডস অ্যান্ড ডেক্স অ্যান্ড পিডিএফস এগুলো জেনারেট করা যায়। সো দ্যাট ইজ মানে অলসো গুড। কয়েকজন দেখলাম স্টিল কমেন্ট করতেছেন যে ভাইয়া আমি যদি পাইথনের ফ্রেমওয়ার্কসগুলো জ্যাঙ্গো শিখি, ফ্লাস্ক শিখি, তাহলে কি আমার জব হবে? ভাই বর্তমান যুগে আসলে শুধুমাত্র ফ্রেমওয়ার্ক শিখেন ইটস নট পসিবল। ফ্রেমওয়ার্ক শিখে আসলে ফ্রেমওয়ার্ক ইজ নট দ্য লিমিটেশন এনিমোর, বা কোডিং ইজ নট দ্য লিমিটেশন এনিমোর। এটা আসলে আর ডিনাই করার মতো কিছু নাই। কারণ আগে যেমন ছিল, কোডিং ছিল আপনার একটা স্ট্রেংথ, আপনি আর কি ভালো কোড করতে পারতেন, বা আপনার এই ফ্রেমওয়ার্কটা জানা ছিল, আপনি একটা ভালো ফ্রেমওয়ার্ক জানতেন যেটা আর 5 জন জানতো না। সেইটা তো আর বলা যাচ্ছে না। এখন আসলে কোড তো আর মানুষ করে না। এখন মানুষজন জাস্ট হইতেছে প্রসেসগুলো ডিজাইন করে, তাই না? আর্কিটেকচারগুলো ডিজাইন করে। এখন তার কোড কেউ করতেছে না। আপনি যদি বেস্ট প্র্যাকটিসেস বা প্যাটার্নস বা ডিজাইন প্রিন্সিপালসগুলো ভালোভাবে জানেন, আপনি সেটা জাভাতে করেন, জ্যাঙ্গোতে করেন, পাইথনে করেন, ডটনেটে করেন, গোতে করেন, ইট ডাজন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ আপনার পারপাস সার্ভ হইতেছে এবং আপনি বেস্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডসগুলো ফলো করে কাজ করতেছেন, ইউ আর গোল্ডেন, তাই না? সো আসলে ওই শুধুমাত্র জ্যাঙ্গো ফ্লাস্ক শিখে আসলে কিছু পসিবল না। এখন আপনি ওই যেটা বললাম, এগেইন ফোকাস করতে হবে আমাদের কোর স্ট্রেংথ অ্যান্ড কোর স্কিলসের ওপরে। অ্যান্ড এআই টুলসগুলো কীভাবে ভালোভাবে ইফেক্টিভলি ইউজ করা যায় সেই দিকেও ফোকাস করতে হবে। তা না হলে ভাই শুধুমাত্র ফ্রেমওয়ার্ক শিখে ইটস ভেরি ডিফিকাল্ট। আর যদি শুধু আপনি ফ্রেমওয়ার্ক শিখতে চান, তাহলে স্পেশালাইজেশন অর্জন করতে হবে। জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং বা বেসিক আমি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে একটা বেসিক অ্যাপ্লিকেশন ডিজাইন করতে পারি, সেটা হবে না। আপনার কমপ্লিট স্পেশালাইজেশন অর্জন করতে হবে এবং ওই ফ্রেমওয়ার্কের সাথে অ্যাসোসিয়েটেড আদার টুল সেটস সম্পর্কে জানতে হবে। লেটস সে আপনি যদি .NET ডেভেলপার হন, তাহলে আপনার .NET-এর পুরা এন্টিটি ফ্রেমওয়ার্ক, .NET MAUI, .NET ADO, .NET, তারপরে আপনার .NET-এর ব্লেজার, রেজর পেজেস, .NET আপনার SQL সার্ভার, মানে .NET-এর সাথে কানেক্টেড সব কিছু, .NET রিপোর্টিং, RDLC রিপোর্টস, SSRS অ্যান্ড এভরিথিং, সব কিছু সম্পর্কে আপনার ভালো স্পেশালাইজেশন থাকতে হবে। তাহলে কিন্তু আপনি একটা স্পেশালাইজড .NET ডেভেলপার হিসেবে নিজেকে ক্লেম করতে পারবেন, এবং তখন আপনার মার্কেটে একটা ডিমান্ড ক্রিয়েট হবে যে আপনি খুব ভালো .NET ইকোসিস্টেমে সব কিছু ভালো পারেন। সো আপনাকে নিলে কোম্পানি লাভ আছে, তাই না? সো আই গেস ইট গট দ্য পয়েন্ট। সো এই ধরনের স্পেশালাইজেশন অর্জন করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার স্টিল দেয়ার উইল বি ডিমান্ড ফর ইউ। সো আই হোপ ইউ গেট দ্য অ্যান্সার। অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিলাম, অনেক কথা বললাম। অ্যান্ড হ্যাঁ, আরেকটা ফাইনাল কথা বলে শেষ করতে চাই। এখন উইকে ভিডিওর ফ্রিকোয়েন্সি একটু কমাই দিয়েছি। এখন উইকে সর্বোচ্চ একটা ভিডিওই দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ মাসে 4টা ভিডিও। কোনো কোনো ক্ষেত্রে 5টা 6টা হতেও পারে, ভালো লাগলে হয়তো 1-2টা ভিডিও বেশি করব, বাট মোস্টলি 4টা ভিডিওই তৈরি করব এখন। সো আপনারা কমেন্ট করেন যে ভিডিওটা আপনারা কবে দেখতে চান, আপনারা কোন ডেতে আপনাদের জন্য ভিডিওটা দেখা কনভিনিয়েন্ট। আপনার কি থার্সডেতে ভিডিওটা আপলোড করলে আপনাদের জন্য বেটার হয়, নাকি ফ্রাইডেতে, নাকি স্যাটারডেতে? সো অবশ্যই এটা কমেন্ট করবেন। অ্যান্ড যারা আমার চ্যানেলে শুরু থেকে আছেন, তাদের প্রতি আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে কমেন্ট করার জন্য, অ্যান্ড আপনাদের মতামতগুলো জানানোর জন্য। নতুন কোনো টপিক নিয়ে ভিডিও চাইলে অবশ্যই জানাতে, অ্যান্ড ভিডিওটা অবশ্যই লাইক করতে, কারণ ফেসবুক, ইউটিউব অ্যান্ড এভরিথিং অ্যালগোরিদম কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ। সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। আপনাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। চলে আসছি অফিসে।